তো শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন যে শোনা যাচ্ছে কিনা। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। দেখেন, আজকে আমরা বীজগণিতের লাস্ট ক্লাসটা করব। দেখেন, প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে যে ইফ এক্স ইকুয়াল √5 প্লাস √3, তাহলে এক্স কিউব প্লাস 8/x³ এর মান নির্ণয় করুন। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি এর আগের ক্লাসে বলছি যে আপনাকে আসলে কখনো যেই জিনিসটা দেয়া থাকবে এইটা দেখে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি পরবর্তী পদক্ষেপ কি নেবেন, এবং কখনো কখনো যেই এই জিনিসটা এইটা দেখেও আপনাকে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হবে। এখন কথা হচ্ছে যে এইটা খুবই আনকমন একটা এক্সপ্রেশন না। সাধারণত এই ধরনের এক্সপ্রেশন আমরা দেখি না বা পরীক্ষায় আসে না। এখানে সাধারণত 1/x³ আসে, এই ধরনের প্রশ্নই তো আসে। কিন্তু এখানে ধাম করে 8 দেখে আমরা একটু ভরকে যেতে পারি যে ভাই এখানে 8 চলে আসলো, তাহলে এখন কি করব। খেয়াল করে দেখেন, সবার প্রথমে আপনাকে এই অংশটা নিয়ে আগে কাজ করতে হবে। কি এই অংশটা আগে বুঝতে হবে। এই অংশটা যদি বুঝি তাইলে পরবর্তী বিষয়গুলো আমার জন্য ইজি হয়ে যাবে। কারণ এই যে দেখেন, এখানে যে আমাদেরকে বলতেছে এরা যে x³ প্লাস 8/x³, এইটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি না? এইটাকে চাইলে এইভাবে লেখা যায় কিনা, x এর উপরে কিউব প্লাস এই যে 2/x এইটার উপরেও কিউব। কারণ আমরা সবাই তো জানি, আমরা যখন কি বলে সূচকের ম্যাথ করছি তখন এই বিষয়গুলো দেখে আসছি না, যে 2 এর উপরে কিউব হইলে আমরা কি লিখি, 8 লিখি, বা 8কে আমরা 2 এর বেজে লিখতে পারি উপরে কিউব দিয়ে। তাহলে এই যে 8/x³ এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি কিনা? আপনি বলবেন যে হ্যাঁ ভাইয়া, এটাকে চাইলে এইভাবে লেখা যায়। তো যখন আমি এই যে x³ প্লাস 8/x³ এ কনভার্ট করে দিব, তখন এটা মূলত কি হয়ে গেছে, এইটারে যদি আমি a ধরি তাহলে এটা হয়ে গেছে a³, আর এইটারে যদি আমি b ধরি তাহলে এটা হয়ে গেছে কি b³ হয়ে যায় না? তাহলে এখানে a³ প্লাস b³ এর ফর্মুলা লাগাই দিলেই তো আমার ম্যাথ সমাধান হয়ে যাচ্ছে, তাই না? এবং এখান থেকে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমরা গত ক্লাসেও দেখছি যে এখানে যখন x এর মান দেওয়া আছে, যেমন x এর মান দেওয়া আছে আমরা ক্যালকুলেশন করে 1/x এর মান বের করি। কিন্তু এখানে শুধু 1/x এর মান বের করলে হবে না, কারণ 1/x এর মান বসানোর জায়গা আমার এখানে নাই। আমার এখানে আছেটা কি, আমার এখানে আছে কি 2/x না? আমরা x এর মান দেওয়া থাকলে 1/x বের করি রেশনালাইজ করে, আর এখানে আছে কি 2/x। তার মানে এই 1/x কে আমাকে কি করতে হবে, 2/x এ আগে কনভার্ট করতে হবে, দেন পরবর্তী ক্যালকুলেশনগুলো আমি করতে পারবো। সো প্রথমে আগে এই অংশটা নিয়ে আগে আপনাকে চিন্তা করতে হবে যে এখানে আসলে আমার কি হবে, তারপরে ডিসাইড করবেন যে আসলে পরবর্তীতে আমি কি করতে যাচ্ছি। ঠিক আছে? তো দেখেন, আপনি যখন এভাবে ভাবতে পারবেন তখন আপনি ম্যাথটা করাই শুরু করবেন এইভাবে যে দেয়া আছে, কারণ আপনি জানেন যে আলটিমেটলি এই 8টা 2 হয়ে যাবে। দেয়া আছে x ইজ ইকুয়াল √5 প্লাস হচ্ছে √3। তো এটাকে আমরা চাইলেই 1/x এ কনভার্ট করে ফেলতে পারি। কিভাবে? যে 1/x ইকুয়াল এই যে √5 প্লাস হচ্ছে √3 1/, তাই না? কিন্তু কথা হচ্ছে ভাই, আপনি বলবেন যে আমার তো 1/x এর দরকার নাই, আমার পরবর্তীতে যে এখানে 2/x এর বিষয় চলে আসবে, আমি 1/x দিয়ে কি করব? তো আমি একটা কথা কিন্তু প্রায় বলতেছি আপনাদেরকে বীজগণিত শুরু করার পর থেকে, যে আপনাকে আপনার উত্তরে পৌঁছানোর জন্য
গুণ, ভাগ, যোগ, বিয়োগ, যা ইচ্ছা, যেইটা ইচ্ছা আপনি করতে পারবেন। সো আমি জানি যে এটা 2 হয়ে যাবে, সো আমি এটাকে 2 বানাবো। 2 বানানোর জন্য কি করব, জাস্ট নিউমারেটর 1 এর সাথে 2 কে গুণ করে দিব, আর বাদ বাকি সব বিষয়গুলো আমার সেম থাকবে। 1 ইন্টু 2 ডিভাইডেড √5 প্লাস √3। তাহলে এটা এখন কত হয়ে যাবে, আপনি বলবেন যে 2/x ইজ ইকুয়াল 2 বাই এই যে √5 প্লাস √3 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখতে পারি যে এখন এই যে 2/x ইজ ইকুয়াল 2 ডিভাইডেড √5 প্লাস √3। আমরা এখানে গত ক্লাসের মতো আমরা এখানে রেশনালাইজ করতে পারি যে 2 ইন্টু √5 মাইনাস √3 ডিভাইডেড √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3, তাই না? তাহলে ওপরেরটাকে আমি অ্যাজ ইট ইজ রেখে দিব যে 2 ইন্টু √5 মাইনাস √3, আর নিচেরটা কি হয়ে যাবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র কি, a যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তো নিচে লিখি এখানে 2 ইন্টু √5 মাইনাস √3, √5 এর উপরে বর্গ করে দিলে এটা 5ই হবে, 5 এটা 3 হবে। তাহলে এখানে লেখা যায় যে 2 ইন্টু √5 মাইনাস √3 ডিভাইডেড 2। তাহলে এই 2 আর এই 2 কেটে যাবে, কেটে যে এখানে থাকবে কত, এই যে √5 মাইনাস √3 থাকবে। তার মানে এই যে 2/x এইটার মান আমরা এখন কত জানি, √5 মাইনাস √3 জানি না। এখন খেয়াল করে দেখেন, এখন আমরা লিখতে পারি যে অতএব x প্লাস 2/x সমান সমান কত হবে। আপনি বলবেন যে ভাইয়া x এর মান তো প্রশ্নে দেওয়া ছিল যে √5 প্লাস হচ্ছে √3 প্লাস 2/x এর মান আমরা বের করছি কষ্ট করে, √5 মাইনাস √3। তাহলে √3 কেটে যাবে। পরীক্ষার খাতায় অবশ্যই আমার মতো করে কাটবেন না, আমি জাস্ট এখানে বোঝানোর জন্য কাটছি। তাহলে 2টা √5 হয়ে যায়, তাহলে এই যে 2টা √5। এখন আপনাদেরকে যে রাশিটা দেওয়া আছে, এখন আপনি লিখতে পারেন যে প্রদত্ত রাশি, অথবা শুধু অতএব দিয়ে লিখতে পারেন। ঠিক আছে, যা ইচ্ছা তা লিখেন, এগুলো কোনো ম্যাটার করে না। কি দেওয়া ছিল, x³ প্লাস 8/x³। দেখেন এইটাকে আমরা লিখতে পারি খুব সুন্দর করে প্লাস 2/x³। তাহলে এটা কি হয়ে গেছে, a³ প্লাস b³ a³ প্লাস b³ এর সূত্র কি, আমরা এখানে লিখতে পারি যে a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a প্লাস b, তাই না? তাহলে x প্লাস 2/x এর মান আমরা জানি 2√5। তাহলে লেখেন এই যে 2√5, এটার উপরে কিউব মাইনাস ax কেটে যাবে, 3 ইন্টু 2, এখানে 2 ইন্টু এই যে 2 ইন্টু আবার হচ্ছে 2√5। তাহলে 2 এর উপরে কিউব মানে হচ্ছে 8 ইন্টু √5 আছে 3টা, 2টা √5 মিলে একটা 5 হয়ে যাবে। তার মানে হচ্ছে 3 দুগুণ 6 দুগুণ 12, এখানে হচ্ছে 12√5। তাহলে 5 8 40, সো 40√5 থেকে এই যে 12√5কে বিয়োগ করে দিলাম। তো 40 থেকে 12কে বাদ দিলে কত পাবেন, 28। তাহলে এই যে 28√5, 28√5 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। যে আগে যারা ম্যাথ নিয়ে ইয়ে করতেন যে ম্যাথ না করলেও চলবে, ঠিক আছে, তাদের কিন্তু ওই সুদিন শেষ। ম্যাথ আপনাকে শিখতেই হবে। এখন ম্যাথ না শিখে আপনি কোথাও যাইতে পারবেন না। এখন আর এত সহজে প্রিলি পাস করতে পারবেন না, ঠিক আছে? প্রিলিতে ম্যাথ 20, রিটেনে ম্যাথ 30, মানে টোটাল 50 থাকবে। এবং প্রিলিতে আরেকটা সেগমেন্ট যুক্ত হয়েছে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি। এখন যদিও অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটির বিষয়টা নিয়ে এখনো কনফিউজিং, মানে পুরো বিষয়টা, কারণ ওরা আমাদেরকে ক্লিয়ার করেনি। অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটির মধ্যে অনেকগুলো বিষয় থাকে, বেশ কয়েকটা সেগমেন্ট থেকে সাধারণত প্রশ্ন হয়, 6-7টা সেগমেন্ট থেকে প্রশ্ন করা যায়,
ঠিক আছে। সো ওরা আসলে কোন সেগমেন্ট থেকে কোন পরীক্ষায় কি ধরনের কি প্রশ্ন দিবে এটা আসলে বলাটা খুবই টাফ, ঠিক আছে। সো আপনাকে ম্যাথ পারতেই হবে, শুধু ম্যাথ পারলে হবে না, খুব ভালো ম্যাথ পারতে হবে, কারণ এখন ডাটা সাফিসিয়েন্সি থাকবে, ক্রিটিক্যাল রিজনিং থাকবে, যেখানে নাম্বার সিস্টেমের অনেক বিষয় আসলে কাজে আসবে, যেগুলো আগে আপনার স্কিপ করে যাইতেন, ঠিক আছে, আমরাও পড়াইতাম না কারণ ওইগুলো লাগতো না, ঠিক আছে। সো ওই জিনিসগুলো লাগবে, অনেক শক্ত লজিকের দরকার, লজিক ছাড়া আপনি আসলে ওই অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটিতে খুব ভালো করতে পারবেন না, ঠিক আছে। আর যদি চিন্তা করে যে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটির মতো একটা ফ্যান্সি একটা নাম দিয়ে বিসিএস এর মানসিক দক্ষতা টাইপের কিছু দিবে, তাইলে অত অরিড হওয়ার কারণ নেই। কিন্তু আমার মনে হয় না যে মানে বিসিএস এর মানসিক দক্ষতার মতো এরকম মানে খুব সহজ কিছু জিনিস আপনাকে দিবি। আমি বলতেছি না যে বিসিএস এর মানসিক দক্ষতা খুব সহজ না, ওইটাও মোটামুটি লেভেলের কঠিন। কিন্তু ব্যাংকে যেটা সাধারণত আসে, বেসরকারি ব্যাংকে এ ধরনের প্রশ্ন আসছে। পাশাপাশি এখন যারা পরীক্ষা নিচ্ছে, যেমন 15 তারিখের পরীক্ষা ফাইন্যান্স ডিপার্টমেন্ট নেবে, ফাইন্যান্স অনেক ভালো একটা ডিপার্টমেন্ট, বিজনেস ফ্যাকাল্টির মধ্যে যতগুলো ডিপার্টমেন্ট আছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট হচ্ছে সবচেয়ে ভালো, এখানে অনেক ভালো ভালো টিচাররা আছেন, ঠিক আছে। তারা যদি চিন্তা করে যে আমি মানে এই লেভেলের প্রশ্ন করব, যেগুলো বেসরকারি ব্যাংকে হয়, ঠিক আছে। ইভেন আপনারা বাংলাদেশ ব্যাংকের ওইটা কত সালের প্রশ্ন আমার সাথে খেয়াল নাই, 2013-14 ওই দিকে, 2013 কি 2014 এটিতে এরকম কিছু প্রশ্ন ছিল, ঠিক আছে। ওখানে ডাটা ইন্টারপ্রিটেশন ছিল, গ্রাফ ছিল, চার্ট ছিল, মানে অনেকটা ওইগুলা জিআরই বিগ বুক থেকে উঠে দেওয়া বিষয় আশয় ছিল, ঠিক আছে। তো অনেক বিষয় আশয় এখন লাগবে, যেটা আপনারা জিকে বা অন্যান্য মানে খুব সিলি বিষয় দিয়ে পার হয়ে যেতেন, ওই সুযোগটা থাকতেছে না, ঠিক আছে, ওই সুযোগটা কমে আসতেছে। সো আপনি তখনই ওইগুলাতে ভালো হইতে পারবেন যখন আপনি ম্যাথে ভালো হবেন। ম্যাথে ভালো না হইলে আপনি ক্রিটিক্যাল রিজনিং এ ভালো করতে পারবেন না, আপনি ভালো ডিসিশন নিতে পারবেন না, আপনি ভালো ডিসিশন মেক করতে পারবেন না, ঠিক আছে। যদিও ওখানে এই যে আপনারা এই যে আপনাদের দাবির প্রেক্ষিতে আমরা বাংলা দিয়ে ম্যাথ শেখানোর কার্যক্রম শুরু করছি, এবং প্রায় আমাদের শেষের দিকে অধ্যায় ভিত্তিক, মানে বাংলা দিয়ে ম্যাথ শেখানো আমাদের শেষ, ঠিক আছে। তখন আসলে সিলেবাসটা আসছে, এবং এবারের সিলেবাসে কিন্তু ওই ধরনের কোনো কথা বলা নাই যে বাংলা দিয়ে ম্যাথ হবে, ঠিক আছে। ইংরেজি দিয়ে হবে এটাও বলা নাই, কিন্তু অনুমান করায় যে ইংরেজি দিয়ে হবে। লেখা আছে এসএসসি লেভেল, কিন্তু ওই জিআরই জিম্যাটের কোয়ান্টের সেকশনটাকেও সাধারণত এসএসসি বা কলেজের লেভেলই ধরা হয়। এখন এসএসসি লেভেলের ম্যাথ দেখে কিছু মানুষজন এখন প্রচারণা চালাবেন 9, 10-এর ম্যাথ পড়েন, ভুলেও এই কাজ করেন না, ঠিক আছে। ভুলেও এইসবে যায়েন না ভাই, 9, 10, 6, 7, 8-এর ম্যাথ এগুলা পড়লে আপনার কোনো কাজে আসবে না, সোজা হিসাব, একদম সোজা হিসাব, কোনো কাজে আসবে না। আপনার যথেষ্ট বেসিক আছে, আমি এর আগেও বিভিন্ন দিন বলছি, আপনাদের সমস্যা বেসিকে না, বেসিক আপনাদের খুবই ভালো আছে, সমস্যা বেসিকে না, সমস্যা অন্য জায়গায়, ঠিক আছে। সো ম্যাথ পার্টটাকে আগে বাংলায় আসতো, এখন ইংরেজিতে আসবে, এবং যারা ইংরেজিতে দুর্বলতা আছে যাদের, তাদের ইংরেজি পড়ার অভ্যাস করতে হবে। কারণ যদি ধরলাম যে একটা পাজলও দেয়, একটা পাজল যদি দেয়, একটা পাজলের আন্ডারে 4টা বা 5টা প্রশ্ন যদি দেয়, একটা পাজল সলভ করতে আপনার যদি ইংরেজির ভালো দক্ষতা না থাকে, আপনি যদি ইংরেজি পড়ে না বোঝেন, তাইলে ওই 5টা প্রশ্ন সমাধান করতে করতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ পরীক্ষা তো 1 ঘন্টা, ঠিক আছে, পরীক্ষা হচ্ছে 1 ঘন্টা, এবং ওখানে ওই পাজলগুলো সলভ করার জন্য বিশেষ কিছু ওয়ার্ড, বিশেষ কিছু জিনিস আছে যেগুলো আপনাদেরকে শিখতে হবে, ঠিক আছে। শুধু ওইগুলা কোনো বই পড়ে পড়ে শেখা খুবই টাফ হয়ে যাবে আপনার, মানে যারা নতুন আর কি, সবার কাছেই নতুন, শুধু আপনারা না, সবার কাছেই নতুন, যারা আইবিএর প্রিপারেশনে তারা বাদ দিয়ে মোটামুটি সবার কাছে ওই বিষয়গুলো নতুন, ঠিক আছে। তো ওই জিনিসগুলা আস্তে আস্তে, যেহেতু একটা পরীক্ষা হলে বোঝা যাবে যে প্রশ্নটা কিরকম হবে, একটু হলেও ধারণা পাওয়া যাবে। সো ম্যাথসটাকে আর স্কিপ করেন না, ম্যাথসটা শিখেন, ম্যাথটা শিখলে অন্যান্য জায়গাতে ভালো করতে পারবেন। এবং এখানে আরেকটা বিষয় যেটা মানে আমি যেটা বুঝতেছি, যেমন রাইটিং পার্টে এসে আপনার ওখানে একটা সেগমেন্ট আছে না, যে আর্গুমেন্ট রাইটিং, ক্রিটিক্যাল রিজনিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি। আমার যেটা বুঝে আসে সেটা হচ্ছে যে ওখানে 2টা আর্গুমেন্ট রাইটিং, অনেকেই চিন্তা করতেছে যে 2টা আর্গুমেন্ট রাইটিং লিখতে দিবে, তার মানে 20-20-40, হ্যাঁ এরকমও হইতে পারে,
কিন্তু ওইটার আগেও কথা আছে, ওইটার আগে রিজনিং এর বিষয় আছে, কথা বলছে, অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটির কথা বলছে। সো অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি থেকে যদি একটা পাজল তুলে দেয় রিটেনে, ঠিক আছে, বা একটা ক্রিটিক্যাল রিজনিং যদি তুলে দেয়, তখন কি হবে? 5 5 10 দিয়ে দিল, আর একটা ফোকাস রাইটিং, আর্গুমেন্ট রাইটিং দিয়ে দিল হয়তো 30, তখন কি করবেন? সো আপনাকে শিখতেই হবে, তাছাড়া অন্য কোনো ওয়ে নেই। হ্যাঁ শুন ভাই, আমি তো পড়াইতেছি স্লো স্লো, তেমন না। ওকে, তো এইগুলা ম্যাথের ভালো কমান্ড না থাকলে ওইদিকে ইয়ে করাটা খুব টাফ হয়ে যাবে, ঠিক আছে। এবং আপনার মানে ওই কথা একটাই যে আপনার লজিক খুব শার্প হইতে হবে, খুবই শার্প হইতে হবে। এবং আপনি দেখবেন যে প্রথম প্রথম সহজ কিছু ইয়ে চেষ্টা করে আপনি চাইলে দেখতে পারেন, অনেকে শেয়ার টেয়ার দিচ্ছে সহজ জিনিস, যে এ এর পাশে বসছে, সে ওর পাশে বসছে। যদি ওই ধরনের পাজল দেয়, ওইগুলা সলভ করতে যেও দেখবেন যে প্রথমে আপনি আটকে যাচ্ছেন, আপনার কষ্ট হচ্ছে, আপনি বুঝতে পারতেছেন না, প্রশ্নের ভাষা বুঝে ওইটা সলভ করাটা অনেক বেশি মানে কঠিন হয়ে যাচ্ছে। কারণ এখানে বিশেষ কিছু সাইন থাকে, বিশেষ কিছু শব্দ থাকে, যে শব্দগুলা বিশেষ অর্থ থাকে, অর্থগুলা বুঝতে হবে, ঠিক আছে। বাংলাতে করানো তো শেষ, বাংলাতে তো আর বাকি নাই। আজকে 24 নাম্বার, আমি বলছিলাম যে ম্যাথের বাংলাতে নেব 25টা ক্লাস, তার মধ্যে আজকে 24, তো আমাদের বাকি আছে পরিমিতি আর হচ্ছে ত্রিকোণমিতি। বাংলা তো অলরেডি শেষই করে দিছে, এখন বাদ বাকি যে 20টা ক্লাস থাকবে সেগুলো তো আমি ইংরেজিতেই নিব বলছি, ঠিক আছে। বাংলা এখন আর এই যে বীজগণিতের আবার বাংলা ইংরেজি কি, বীজগণিতের কিন্তু বাংলা ইংরেজি না, এটা তো একই কথা, এই এতটুকু মাত্র বাংলা, ঠিক আছে। কিন্তু এটা আপনাদের একটা সময় মনের শান্তি ছিল যে বাংলা দিয়ে, ঠিক আছে। আমি প্রায় একটা কথা বলি, আমি বাংলা ভাষাকে ছোট করে বলতেছি না ভাই, পুরো পৃথিবীতে বাংলাদেশ, বাংলা ভাষা, বাঙালি আমরা, আমাদের কেউ মানে বিন্দু মাত্র 4 আনা পয়সারও কেউ দাম দেয় না, ঠিক আছে। সো বাংলা নিয়ে এত মাতামাতি করা উচিত না, এটা আবার অন্যভাবে নিয়েন না। আমি জাস্ট মানে মানে ইয়েটা দেখাচ্ছি আপনাকে। বাংলাদেশের অফিস আদালতে বাংলা চলে না, ব্যাংকেই বাংলা চলে না, অফিস তারপরে আদালত কোর্টে বাংলা চলে না, ইউনিভার্সিটিতে অনার্স করতে গেলে বাংলা চলে না। বাংলার কোনো ভ্যালুই নাই, কোনো ভ্যালু নাই, বিশ্বাস করেন কোনো ভ্যালু নাই। কিন্তু ওই যে আমাদের মাতৃভাষা বিশাল আবেগের জায়গা, ঠিক আছে, এই জন্য এ ধরনের কোনো কথা বলাটাও মানে একটু ইয়ে হয়ে যায়। এই জন্য প্রথমে বললাম যে অন্যভাবে নিয়েন না, যদি আপনি কম্পিটিটিভ এক্সামে ভালো করতে চান তাহলে আপনাকে ইংলিশের ম্যাথে ভালো হতে হবে, সোজা হিসাব। বাংলা যেটা ফোকাস রাইটিং আসবে ওইটা আপনিও 3 পৃষ্ঠা লিখতে পারবেন, আমিও 3 পৃষ্ঠা লিখতে পারবো, ঠিক আছে, ওইটা কোনো বিষয় না। কিন্তু ইংরেজিতে দিলে আমাদের কিন্তু সমস্যা, আমরা 1 পৃষ্ঠা লিখতে কিন্তু আমাদের মানে অবস্থা খারাপ হয়ে যায়, কারণ ইংরেজি আমাদের ভাষা না। তার মানে ওইটা শিখতে হবে। বাংলা নিয়ে আমাদের অত পরিশ্রম করা লাগবে না, যে কোনো টপিকের উপর দিলে মোটামুটি একটা ধারণা থাকলে 2 3 পৃষ্ঠা লেখা আসা যাবে, ঠিক আছে। আর এই যে ম্যাথ যদি ধরলাম যে বাংলা দিয়ে আসলো, যদি বাংলা দিয়ে আসে তাহলে তো প্লাস পয়েন্ট, না বোঝার কিছু নাই, সব তো বুঝি। কিন্তু যদি বাংলা দিয়ে না আসে, ইংরেজি দিয়ে আসবে, তার মানে ইংরেজি শিখতে হবে, সে ইংরেজিটাকে বেশি গুরুত্ব দিতে হবে, বোঝা গেছে। এটা আমি আপনার ভালোর জন্য বলতেছি। এখন আপনি যদি চিন্তা করেন যে না আমি শিখবো না, এটা আপনার ব্যাপার, বোঝা গেছে। অন্যভাবে নেওয়ার কোনো ইয়ে নাই, অবকাশ নেই। আসেন 2 নম্বর ম্যাথ দেখেন, মোটামুটি সিমিলার। 1 নম্বর ম্যাথ আর 2 নম্বর ম্যাথ মোটামুটি সিমিলার। 2 নম্বরেও আপনাকে এই যে a⁶ - 1/a³ এইটা নিয়ে আগে চিন্তা করতে হবে, কারণ এই ধরনের এক্সপ্রেশন আমাদের কাছে একটু আনকমন না। আমরা সাধারণত কি বলি a³ - 1/a³, কিন্তু এখানে দিয়ে রাখছে এর উপরে পাওয়ার 6, তার মানে এখানে এইটাকে আমাকে a³ নিয়ে যাইতে হবে। তো a³ নিয়ে যাওয়া সহজ, আমরা জাস্ট এইটাকে এই যে a⁶কে আমরা যদি a³ দিয়ে ভাগ করে দেই, ঠিক আছে, a³ দিয়ে যদি ভাগ করে দেই মানে a⁶ - 1 কে, তাইলে আমাদের কাজ হয়ে যাবে, বোঝা গেছে। অনেক জটিল কিছু না, সহজ হিসেব, দেখে আপনি বুঝতে পারবেন। তাহলে এই অংশটার সাথে আমরা পরিচিত, যে দেয়া আছে
এ সমান √6 যোগ √5। তো এখান থেকে চাইলে আমরা 1/a বের করতে পারি, কারণ আমি জানি যে এখানে একটা মুহূর্তে আমি a - 1 a³ - 1/a³ এটা আমি বের করতে পারবো। ঠিক আছে, বের হবে আমার, তার মানে 1/a লাগবে। তাহলে আমি এখন লিখতে পারি যে অতএব 1/a ইজ ইকুয়াল 1 ডিভাইডেড √6 যোগ √5। রেশনালাইজ করেন, √6 মাইনাস √5 ডিভাইডেড √6 প্লাস √5 ইন্টু √6 মাইনাস √5। দেখেন, ডিভাইডেড এখানে 6 হবে, এখানে 5 হবে, 6 থেকে 5 বিয়োগ করলে 1 দিয়ে ওইটারে ভাগ করলে ওইটাই পাবো। তার মানে এই যে √6 মাইনাস √5 হচ্ছে 1/a এর মান। ঠিক আছে, এখন এই যে a - 1/a এটা আমরা বের করে ফেলতে পারি যে √6 প্লাস √5 মাইনাস এই যে √6 মাইনাস হচ্ছে মাইনাস যেহেতু দিছি তার মানে মাইনাস মাইনাস এখানে প্লাস দিতে হবে, প্লাস √5 √6 কেটে যাবে, তাহলে এখানে হবে কত 2√5। এখন আসেন এটারে সাইজ করি, আমরা লিখতে পারি যে প্রদত্ত রাশি বা শুধু অতএব দিয়েও লেখা যায়, যা ইচ্ছা লেখেন, কোনো সমস্যা নাই। এখানে এক্সপ্রেশনটা ছিল এরকম যে a⁶ - 1 ডিভাইডেড হচ্ছে a³। সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি একটু স্প্লিট করে -1/a³। a³ দিয়ে a⁶ কে ভাগ করে দিলে আমরা a³ পাবো -1/a³। তাহলে এটা a³ - b³ এর ফর্মুলায় দাঁড়াইছে না ভাই, a³ - b³। তাহলে a³ - b³ এর ফর্মুলাটা কি হবে, a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, যেটার মান আমরা জানি 2√5। তাহলে এই যে 2√5 এটার উপরে কিউব দেন, এটা কেটে যাবে, প্লাস 3 ইন্টু এই যে 2√5। তাহলে 2 এর উপরে কিউব মানে হচ্ছে 8 ইন্টু 3টা √5 আছে, 2টা √5 মিলে একটা 5 হবে আর একটা √5 হবে, মাইনাস হচ্ছে 3 দুগুণ 6√5। 5 8 কত, 5 8 হচ্ছে আপনার 40 √5 প্লাস হচ্ছে 6√5, 40 আর 6 মিলে কত হয়ে যাবে 46 √5। এটাই উত্তর। দেখেন প্রসেস কিন্তু সেম, শুধু ওই এক্সপ্রেশনে একটু ঝামেলা দিয়ে রাখছে। এক্সপ্রেশনটা যদি একবার বুঝতে পারেন যে এটা আসলে কোন জায়গায় দাঁড়াবে, তাহলে পুরো ম্যাথ সহজ। এবং সব থেকে ইন্টারেস্টিং একটা বিষয় জানেন যে এই কাজটা খুব খারাপ করছে যে মাত্র 7 দিন 8 দিন আগে বা 10 দিন আগে সিলেবাস চেঞ্জ করা, এটা একটা খারাপ কাজ করছে। এটা 6 মাস আগে তারা করতে পারতো, যখন সার্কুলার দিছে তখন তারা এটা নিয়ে কথা বলতে পারতো বা বলতে পারতো, কারণ এই টপিকগুলোর উপরে আসলে কোনো নির্ভরযোগ্য বই এখন মার্কেটে নেই। তাড়াহুড়া করে যারাই বই বের করবে, ঠিক আছে, তাড়াহুড়া করে যারাই বই বের করবে সেই বইগুলোতে অনেক ভুল থাকার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, আবার আচ্ছা অনেক বিষয় আছে, এইগুলো নিয়ে কথা না বলি অতটা, যে দেখে শুনে বই কিনেন। শুধু একটা কথা বলবো যে এখন অনেকেই বই বের করবে, তো অ্যানালিটিক্যাল উপরে দেখবেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে বই বের হয়ে গেছে। ঠিক আছে, আগামী 1 সপ্তাহের মধ্যে বিভিন্ন পাবলিকেশন বই বের করে ফেলবে। দেখে শুনে কিনেন, নিজেদের পছন্দ অনুযায়ী বাজারে যে উল্টে পাল্টে তারপরে কিনবেন। আর এই বিষয়গুলো আপনার বই পড়ে শেখাটা খুব টাফ, খুবই টাফ। আপনাকে কারো না কারো হেল্প নিতেই হবে। এটাকে আপনি যদি ব্যবসায়িক চিন্তা বলেন বলতে পারেন, বা আপনি বলতে পারেন যে আপনাদের কোর্স আসবে, এখনো ওই ধরনের কিছু চিন্তা আমরা করি নাই।
ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলো একা একা শেখা খুবই টাফ। আপনি বই কিনে হোক বা ইন্টারনেটে হোক আপনি দেখতে পারেন, ঠিক আছে, যে নিচে নিচে অনেক কিছু বুঝতে পারবে না, বই পড়ে এই জিনিসগুলো শেখাটা সো টাফ। ক্রিটিক্যাল রিজনিং এর জন্য সবচেয়ে ভালো বই ম্যানহাটনের জিমেটের একটা বই পাওয়া যায়, এই বইটা খুবই ভালো। বা ক্রিটিক্যাল রিজনিং ডাটা সাফিসিয়েন্সির জন্য মানে আগে যারা আইবিএর বিবি, এখনো মোটামুটি আইবিএর বিবিএ বা এমবিএতে যারা পরীক্ষা দেয় তাদেরকে আমরা পড়াইতাম হচ্ছে অফিসিয়াল জিমেট গাইডে মোটামুটি আপনার 100টা বা 120টার মতো এরকম ক্রিটিক্যাল রিজনিং আছে, ডাটা সাফিসিয়েন্সি আছে। আপনি যদি এগুলো একবার শেষ করতে পারেন, একবার বুঝে বুঝে সুন্দর করে কারো সহায়তা নিয়ে প্যাচগুলো ভালো মতো ধরে নিয়ে যদি একবার শিখে উঠতে পারেন, তাইলে আপনার অনেক জায়গাতে আপনি মানে ইয়ে হইতে পারবেন। যেমন আপনার আইবিএর এমবিএর দরজা আপনার জন্য একটু খুলে যাবে, কারণ আপনি ওই পার্টটা পারেন। বা এখন এই যে ব্যাংকে এগুলো থেকে মার্কস আসতেছে বা আসবে, পরীক্ষায় প্রশ্ন আসবে, সেইগুলোতে আপনি ভালো করবেন, ঠিক আছে। কিন্তু খুব ভালো কমান্ড থাকতে হবে নাম্বারের উপরে, নাম্বার সংখ্যা, নাম্বার সিস্টেম, খুবই ভালো কমান্ড থাকতে হবে। ডিভিজিবিলিটি রুলগুলো একদম ইয়ে করে থাকতে হবে, ঠিক আছে। তারপরে যে লেটারগুলো, ইংরেজির যে লেটার ABCD, এগুলো খুব ভালো কমান্ড থাকতে হবে। খুব ভালো কমান্ড মানে এস দেখা মাত্র, এস এটা কয় নাম্বার লেটার, টি কয় নাম্বার লেটার, তারপরে হচ্ছে জে এটা কয় নাম্বার লেটার, এগুলো খুব ভালো কমান্ড থাকতে হবে, যে কোনটা কত নাম্বার, এগুলো খুব ভালো ইয়ে থাকতে হবে। এবং আপনি শিওর থাকেন এই আপনার ইয়ে পার্টে, অ্যানালাইটিক্যাল পার্টে অ্যানালজি এটা আসবেই, অ্যানালজি আসবেই মাস্ট। এখন অ্যানালজির আপনারা যদি এর আগে পড়ছেন বিভিন্ন জায়গায়, জিআরই বিগ বুক থেকে কমন আসতেও পারে, ঠিক আছে। অ্যানালাইটিক্যাল পার্টে একটা দুইটা অ্যানালজি আপনি পাবেনই, ইংরেজি পার্টে থাকুক না থাকুক অ্যানালাইটিক্যাল পার্টে থাকবেই, ঠিক আছে। অথবা হয়তো অ্যানালাইটিক্যাল পার্টে দিবেন, ওটা ইংরেজি পার্টে দিয়ে দিবে, এরকমও সিচুয়েশন হতে পারে। 3 নাম্বার দেখেন, এই প্রশ্নটা আসছিল কোন একটা পরীক্ষায় বেসরকারি ব্যাংকে, যে যদি স্কোয়ার মাইনাস √3a+1 সমান সমান 0 হয়, তাহলে a³ + 1/a³ এর মান কত? দেখেন এইটা দেখেই বুঝতে পারতেছেন না আপনি, যে ভাই a³ + 1/a³ মানে a³ + b³ এর ফর্মুলা, তার মানে a + 1/a লাগবে। এইটার মান যদি বের করতে চাই তাহলে a + 1/a লাগবে। তাহলে a + 1/a এর মান কোত্থেকে বের করা যাবে? এই জায়গাটা থেকে বের করা যাবে। তার মানে এইটা নিয়ে আগে কাজ করব, এইটা নিয়ে কাজ করলে a + 1/a এর মান আমি বের করতে পারবো। তাহলে দেখেন আমরা লিখতে পারি এইভাবে, যে দেয়া আছে স্কোয়ার মাইনাস, এটা পুরোটার উপরে রুট হবে, √3a + 1 সমান 0, স্কোয়ার + 1 ইজ ইকুয়াল টু √3a। এখন চিন্তা করেন আমার কি লাগবে, a + 1/a লাগবে, মানে 1-এর নিচে একটা একে ভাগ অবস্থায় লাগবে। সেটা আমি কিভাবে পাইতে পারি? আপনি বলবেন যে এই যে স্কোয়ার + 1 এইটারে a দিয়ে ভাগ করে দিলেই 1-এর নিচে যেমন a আসবে, আবার এখানে স্কোয়ার কেটে সেটা a হয়ে যাবে। তো এই পার্টকে ভাগ করে দিলে এই পার্টকেও আপনি ভাগ করে দিতে পারবেন, কারণ এখানে এই ঝামেলা রাখবো না, এই a তুলে দেওয়ার জন্য এটাকেও a দিয়ে ভাগ করে দিব। তাহলে এখানে থাকবে কত, a + 1/a থাকবে, আর এখানে এই a আর a কেটে শুধু √3 হয়ে যাবে। তাহলে দেখেন a + 1/a এর মান আমরা জানি, তাহলে এটার মান বের করা এখন আমাদের জন্য ইজি। প্রদত্ত রাশি a³ + 1/a³ মানে হচ্ছে a³ + b³, তাহলে a + b³ minus 3 into ab into a + b। a কেটে দেন, এখানে কত হয়ে যাবে 3√3। তাহলে এখানে 3টা √3 আছে, 3টা √3 এর মধ্যে 2টা √3 মিলে একটা 3 হবে, আর এই যে একটা √3 মাইনাস হচ্ছে 3√3, 2টা কেটে এখানে ফলাফল হবে হচ্ছে 0।
এটাই উত্তর। পরেরটাতে চলে যান 4 নম্বর। এই প্রশ্নটা বাংলাদেশ ব্যাংকের আসা একটা প্রশ্ন। বাংলাদেশ ব্যাংকের অফিসারে কি এডিতে, যাই হোক মূল কথা বাংলাদেশ ব্যাংকে আসছে এই প্রশ্ন, যে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান 3 হয় তাহলে এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 6 এর মান কত? দেখেন আমাকে দিয়ে রাখছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান, আর আমার বের করা লাগবে এক্স টু দি পাওয়ার 6 এর মান। তার মানে আমাকে ধাপে ধাপে যাইতে হবে, মানে কি এই এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 6 কে যে কোনো কায়দায় এক্স প্লাস ওয়ান বাই এক্স এ নামায় নিয়ে আসতে হবে। কারণ আমাকে এই তিনকে বসাইতে হবে। এই 3কে যদি মান হিসেবে বসাইতে চাই তাহলে এক্সপ্রেশন আমার হওয়া লাগবে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স, আর এক্স প্লাস ওয়ান বাই এক্স থেকে বের করে নিয়ে আসতে হবে এখান থেকে। তার মানে এইটাকে যে কোনো ভাবে হোক আমাকে এখানে নিয়ে আসতে হবে। তো খেয়াল করে দেখেন আমরা ধীরে ধীরে এই জিনিসটা নিয়ে কাজ করব। যেমন আমরা প্রথমে লিখতে পারি এইভাবে, যে দেয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান 3, এরা আমাদেরকে বের করতে বলতেছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 6। দেখেন আমার কাজ হচ্ছে উল্টো দিকে যাওয়া, মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এ নিয়ে আসা। তাহলে প্রথমে আমি এদেরকে কি করতে পারি, আপনি বলবেন যে একে ভাঙেন, তো ভাঙা যায় এইভাবে এক্স এর উপরে স্কোয়ার করে তার উপরে পাওয়ার 3 প্লাস এটাকেও সেম ভাবে ভাঙতে পারি যে 1 বাই এক্স স্কোয়ার এটার উপরে পাওয়ার 3। এখন খেয়াল করে দেখেন তো এইটা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা দাঁড়াইছে না? এ কিউব প্লাস বি কিউব হয়েছে না? এটারে যদি এ ধরেন, এটারে যদি বি ধরেন, তাহলে এটা এ কিউব প্লাস বি কিউব। আর এ কিউব প্লাস বি কিউব এটা একটু আগে আমরা করে আসছি, এ প্লাস বি হোল কিউব। তাহলে এ হচ্ছে এখানে এক্স স্কোয়ার, বি হচ্ছে এখানে 1 বাই এক্স স্কোয়ার কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি। আপনি বলবেন যে হ্যাঁ ঠিক আছে। এখন এখানে ভাই আর একটা খেলা আছে, সূত্রের মধ্যে সূত্র। আমরা গত ক্লাসে আপনি এখানে কিউব টিউব বাদ দেন, আমি যদি জাস্ট আপনাকে বলি যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, তাহলে আপনি এটাকে বলবেন না যে ভাইয়া এটা তো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মে দাঁড়াইছে। এই কিউব বাদ দেন, ধরে নেন যে জাস্ট এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার থাকলে কি এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার না? আর স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি? স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে আমরা সেম এই কাজটাই করব, যে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে? আর এই যে কিউবটা, এই যে কিউব নিয়ে আসবো, এটা কেটে দেন। এখানে আবার এই যে মাইনাস 3, এখন খেয়াল করে দেখেন তো এখানেও আবার সেম একই কাহিনী না? এই যে এক্স স্কোয়ারকে যদি এ ধরি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা একটু আগে আমরা লাগাইছি। আপনি বলবেন যে ভাইয়া এখানেও সেম একই কাজই করি, যে এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স, ঠিক আছে? এখানে এক্স কেটে যাবে, এখানে এক্স কেটে যাবে। এখন এই যে এক্স প্লাস 1 বাই এক্স এর মান তো আমরা জানি, এবং আমাদের টার্গেটই ছিল যে এটাকে যে কোনো কায়দায় আমি এক্স প্লাস 1 বাই এক্স এ নিয়ে যাব, এবং সেখানে পর্যন্ত আমরা আসতে পারছি। তাহলে আপনি বলবেন যে এই যে 3 ওপরে স্কোয়ার মাইনাস 2, এইটার উপরে কিউব মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স এর মান হচ্ছে 3
স্কোয়ার, তাই না? স্কোয়ার মাইনাস 2, সেকেন্ড ব্র্যাকেট পরের লাইনে তুলে দেয়। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে খেয়াল করেন, 3 তিরিকে 9, 9 থেকে 2 বিয়োগ করলে 7, 7-এর ওপরে কিউব মাইনাস এখানে 3 গুণন 3 তিরিকে 9, 9 থেকে 2 বিয়োগ করলে কত 7, 7-এর ওপরে কিউব মানে কত 343, 343 থেকে 3 7 21 বাদ দিতে হবে। তাহলে 343 থেকে 21 যদি বাদ দিয়ে দেই তাহলে আমরা কত পাবো, 322 পাবো না? এই 322 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেছে ভাই? বুঝতে পারছেন বিষয়টা? আপনার ম্যাথ দিলে এরকমই দিবে, এটা তো বাংলাদেশ ব্যাংকে আসছে, তার মানে দিলে এরকমই দিবে বাংলাদেশ ব্যাংকে সিনিয়র অফিসারে। শুধু আপনাকে এক্সপ্রেশনটা একটু ভালো মতো অ্যানালাইসিস করতে হবে যে ও কি দিছে, আমাকে কই যাইতে হবে, আর কিছুই না। আর যেই সব সূত্র লাগবে এই সব সূত্র আপনি জানেন। পরেরটাতে চলে যান। দেখেন এই যে এই ধরনের প্রশ্ন সবচেয়ে সহজ, আহসানুল্লাহ সময় এই ধরনের প্রশ্ন দিত। এবং খেয়াল করে দেখেন, মানে আপনি দেখেই না একটা অনুমান করতে পারবেন, ঠিক আছে? আপনি দেখে একটা অনুমান করতে পারবেন যে ভাই আমাকে এরা বলতেছে যে এক্স প্লাস 1/x এর মান 2, আর আমার মান বের করা লাগবে x⁴ প্লাস 1/x⁴19। আপনি দেখেই বলতে পারবেন যে ভাই আপনি যেভাবেই করেন না কেন, যেই সূত্রেই ফালান না কেন, আপনি এই এক্সপ্রেশনটাকে সারা জীবনেও এখানে নিয়ে যেতে পারবেন না, 17 আর 19 এটাতে আমি নিয়ে যেতে পারবো না। তাইলে আমার সামনে আরেকটা কি বুদ্ধি থাকতে পারে? তাহলে আমার সামনে অল্টারনেটিভ ওয়ে অবশ্যই আছে, যে আমি যেহেতু এখান থেকে এখানে জাম্প করতে পারবো না কোনোভাবে, দেখেই বোঝা যাচ্ছে কিভাবে জাম্প করবেন, জাম্প করার কোনো কায়দাই নাই এখানে। তখন আপনি যেটা করবেন যে শুধুমাত্র এই এতটুকু ক্যালকুলেশন করবেন। এখানে সাধারণত পরীক্ষায় করে কি 2 দেয় না, এটা যদিও পরীক্ষায় আসছে, কিন্তু এখানে 2 না দিয়ে যদি 6 দেয় তখন আপনাকে পুরো ক্যালকুলেশন, কিন্তু 2 দেওয়া মানে স্টুডেন্ট এমনি বুঝতে পারে যে তার মানে এক্স এর মান 1 হবে। এখানে এক্স এর মান যদি 1 না হয় তাহলে এই পুরো এক্সপ্রেশনের মান কখনো 2 হওয়া সম্ভব না। সেখানে সাধারণত 2 না দিয়ে 4 দিতে পারে, 6 দিতে পারে, 7 দিতে পারে, 5 দিতে পারে, ঠিক আছে, যে কোনো কিছু দিতে পারে। কিন্তু এটা বোধহয় বাংলাদেশ ব্যাংকে নাকি কোনো এক পরীক্ষায় আসছিল। সো এখানে আগে আমাকে এই ক্যালকুলেশনটা আগে করে এক্স এর মান বের করতে হবে, তারপরে আমি এক্স এর মান এখানে বসায় দিলে আমার মান বের হয়ে যাবে। সো পাওয়ার বেশি দেখে 17, 18, 19, 20, 100, 200, 400, 500 পাওয়ার দেখে ভয় পাওয়ার কিছু নাই। হয় আপনি পাওয়ার এমন পাওয়ার দেওয়া থাকবে যে এখান থেকে পাওয়ারে যাইতে পারবেন, অথবা আগে এখান থেকে এক্স এর মান বের করে তারপরে আপনি এক্স এর মান বসায় দিতে পারবেন, ঠিক আছে? ভয় পাওয়ার কোনো কারণ নাই। তাহলে এইটা নিয়ে আমি আগে কাজ করব। দেয়া আছে এক্স প্লাস 1/x সমান সমান 2, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু এক্স, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল 0। এটা আমরা গত ক্লাসেই করছি না? তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল 0। তাহলে এখানে x মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল 0। সো x মাইনাস 1 ইজ ইকুয়াল 0। সো x ইজ ইকুয়াল 1, ঠিক আছে? এখন আপনি ওইটার মান বের করেন, যে অতএব x⁴ প্লাস 1/x⁴19 is equal to 1⁴ plus 1/1⁴19, তাই না? তাহলে 1-এর উপরে পাওয়ার আপনি যাই দেন না কেন আলটিমেটলি পাওয়ার একই হবে। তাহলে 1 যোগ 1 ইজ ইকুয়াল 2। ফলাফল কত? 2 আসবে।
দেখেন 6 নম্বর প্রশ্নটা আমি সূচক থেকে নিছি। সূচক থেকে প্রশ্ন কমই আসছে। এখন কথা হচ্ছে যে সূচক থেকে ওই রকম লেভেলের কোনো প্রশ্ন আমি পাই নাই যে যেটা আমি মানে করাইলে আপনাদের মাথা খুলে যাবে বা আপনারা পারেন না এরকম না। সূচকের যেই ম্যাথই দেখ, যেমন এই ম্যাথটা 3-4 জায়গায় আসছে লিখিত পরীক্ষায়, বেসরকারি ব্যাংকে, সরকারি ব্যাংকে 3-4 জায়গায় আসছে, এই জন্য শুধু এই ম্যাথটাই নিছি। লাস্ট বাংলাদেশ ব্যাংকের 2022 কি 2023 সালের একটা পরীক্ষা হয়েছে এডির, সেখানেও একটা সূচকের প্রশ্ন ছিল, ওইটাই নিই না কারণ ওটা একদম সহজ একটা প্রশ্ন, এই জন্য ওইটা আমি নিই নাই। ঠিক আছে, সূচকের বেসিক কিছু জিনিস আছে, এটা আমরা সবাই মোটামুটি জানি। ঠিক আছে, সো ওই বেসিক জিনিসগুলো জানা থাকলে আপনার এইরকম যত বড় এক্সপ্রেশনে দেখবা যাই দেখ না কেন আপনি ম্যাথ সমাধান করতে পারবেন। ঠিক আছে, দেখেন এই ম্যাথটা আবার আসতে পারে, মানে নেয়ার মতো একটা ম্যাথই আমার চোখের সামনে পড়ছে যে এটা মানে যেহেতু আসছে এবং এটার চেয়ে ভালো কোনো ম্যাথ আমি পাই নাই আসলে। অন্য ম্যাথগুলো খুবই ইজি, এমনিতেই পেরে যাবেন, এই জন্য আমি নেই নাই। আর সূচক থেকে ম্যাথ আসেও কম, এখন আরো কম আসবে সূচক থেকে ম্যাথ, এসব থেকে ম্যাথ দিবে না। দেখেন এখানে বলা হচ্ছে যে যদি এ সমান সমান এত, বি সমান সমান এত, সি সমান সমান এত, তারপরে পি কিউ আর সমান সমান যদি 3 হয়, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এটা সমান সমান 1। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমাকে একটা 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 করে আমি আপনাকে দেখাইতে হবে বিষয়গুলা। দেখেন, খেয়াল করে দেখেন, আপনি লিখতে পারেন এইভাবে, দেয়া আছে কি, দেয়া আছে এ সমান এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান। এই পি মাইনাস ওয়ান এটা কিন্তু ওয়াই এর উপরে পাওয়ার, এক্স এর উপরে না। কথা কিন্তু বুঝতে হবে, এক্স আর ওয়াই এখানে আছে গুণ অবস্থায়, এক্স এর উপরে কোনো কিছু নাই, তার মানে পাওয়ার 1। আর এই যে পি মাইনাস ওয়ান এটা হচ্ছে ওয়াই এর উপরে পাওয়ার। ঠিক আছে, তো এখানে আবার দেখেন এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর দিয়ে রাখছে। সো আমাকে যেহেতু এটা প্রমাণ করা লাগবে যে এই পুরো এক্সপ্রেশন সমান সমান 1, তার মানে এইটার একটা এক্সপ্রেশন কত হইতে পারে এটা আমার বোঝার দরকার আছে। এটা বোঝার দরকার আছে না, যে এই যে এখানে দিয়ে রাখছে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, এটা সমান সমান কত, আবার বি টু দি পাওয়ার আর মাইনাস পি এটা সমান সমান কত, এটা জানার দরকার আছে কিনা। কারণ এইটা যদি আমি না জানি তাইলে আমি কেমনে বুঝবো যে এই 3টা গুণ করলে আমি 1 পাবো। আপনি বলবেন যে হ্যাঁ এই 3টা গুণ করলে যে 1 পাওয়া যাবে, এইটা জানার জন্য তো এইগুলার মান আমার দরকার আছে। তাহলে এইগুলার মান যদি আমার দরকার হয় তাহলে আমি লিখতে পারি না যে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর। এখন খেয়াল করে দেখ, এর মান যদি এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান হয়, তাহলে এই যে এ টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, এখানে এর উপরে আপনি এক্সট্রা এখানে জাস্ট কি নিয়ে আসছেন, আরেকটা পাওয়ার নিয়ে আসছেন। তাহলে এই যে এক্স ওয়াই পি মাইনাস ওয়ান, এইটার উপরে এই পাওয়ারটা চলে যাবে না, কিউ মাইনাস আর পাওয়ারটা এই দুইটার উপরে বসবে না। আপনি বলবেন যে হ্যাঁ বসবে। এখন আমি আবার লিখতে পারি না যে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইজ ইকুয়াল টু, এখানে এক্স আর ওয়াই দুইটা আলাদা জিনিস, তাহলে দুইটা আলাদা জিনিস যদি হয় তার মানে এখানে এই যে কিউ মাইনাস আর, এইটা এক্স এর উপরেও পাওয়ার, এইটার ওয়াই এর উপরেও পাওয়ার, তাহলে এক্স এর উপরে যেহেতু পাওয়ার আছে এই কিউ মাইনাস আর, তো এটা লিখি যে এক্স এর উপরে পাওয়ার হচ্ছে কিউ মাইনাস আর ইন্টু ওয়াই। ওয়াই এর উপরে আগে থেকে পাওয়ার কত ছিল, পি মাইনাস ওয়ান ছিল না, পি মাইনাস ওয়ান ছিল, তারপরে আবার পাওয়ার কত আসছে, এই যে কিউ মাইনাস আর আসছে। তাহলে এই যে আমি বললাম যে এই 3টা গুণ করলে যেহেতু 1 পাবো, তার মানে আমার জানার দরকার আছে এইটার মান কত। তো এইটার মান অলরেডি আমি ফাইন্ড করে ফেলছি যে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর এর মান হচ্ছে এইটা। ঠিক আছে, একটা শেষ। এখন আসেন আরেকটা বিটটা দেখি, আমরা লিখতে পারি যে আবার বি সমান সমান কত বলতেছে এরা, এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান।
তাহলে এবার আমরা এইটারের সামনে নিয়ে আসব, যে বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইজ ইকুয়াল টু এক্স ওয়াই কিউ মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর মাইনাস পি। সেম ভাবে আপনি বলতে পারেন, এই সূচকের অঙ্ক খুব ডিস্টার্বিং, লেখাটা এক্স এর উপরে পাওয়ার আর মাইনাস পি ইন্টু ওয়াই এর উপরে আগে থেকে পাওয়ার ছিল কিউ মাইনাস ওয়ান, নতুন পাওয়ার এসে যুক্ত হয়ে গেছে আর মাইনাস পি। ঠিক আছে, পুনরায় লিখতে পারেন, আবার লিখলে খারাপ দেখায় কারণ একবার লিখে ফেলছি। সি সমান সমান এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, আর মাইনাস ওয়ান। এখানে আলটিমেটলি সি পি মাইনাস কিউ ছিল, সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ, তাহলে সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান টু দি পাওয়ার পি মাইনাস কিউ। তাহলে এই যে সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। দেখেন আমার কাজ মোটামুটি শেষ। এখন আমরা এই যে বাম পক্ষে লিখতে পারি, যে যেহেতু প্রমাণের কথা বলছে, বাম পক্ষে আমরা লিখতে পারি যে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ। এইটাই তো প্রমাণ করতে হবে যে এই তিনটা গুণ করলে এক পাবো। তাহলে দেখেন এটার মান আমরা জানি, একটু আগেই বের করছি। এর মান কত ছিল? এই যে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর, এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর গুণন এই যে বির মানটা কত? এই যে দেখেন এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি গুণন এই যে সির মান কত? আপনি বলবেন যে এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। এখন সূচকের আচ্ছা, ওইটাতে যাওয়ার আগে একটা কাজ করি, আমি এক্স গুলোকে এক পাশে নিয়ে আসতে পারি না? এক্স গুলোকে এক পাশে নিয়ে আসি, ওয়াই গুলোকে এক পাশে নিয়ে যাই, তাহলে বিষয়টা ভালো হবে। এক্স গুলোকে এক পাশে নিয়ে আসি, ওয়াই গুলোকে এক পাশে নিয়ে যাই। তাহলে আমরা প্রথমে যে কাজটা করতে পারি, যে এখানে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু আবার আছে এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু আবার আছে এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ। এটাকে এক পাশে নিয়ে আসলাম, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে ইয়ে করে দেন, আবার ওয়াই গুলোকে এক পাশে নিয়ে যান। এখানে প্রথমে আছে ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার এই যে কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। দেখেন সূচকের একটা বিষয় হচ্ছে, এখানে সবগুলার বেজ এক্স না? এই যে প্রথম অংশ যেটা, এই যে এইটা সবগুলার বেজ এক্স না? বেজ যেহেতু এক্স, তার মানে বেজ একটা ধরে, মানে একবার এক্স ধরে, যেহেতু গুণের সম্পর্ক, গুণ থাকলে কি করে দিতে পারি? যোগ করে দিতে পারি। তাহলে এগুলোকে যোগ করে দেন তো। এখানে বেজ এক্স রাখলাম, এই যে কিউ মাইনাস আর গুণ থাকলে যোগ হয় প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ। এটা একটা বিষয়। আবার এখানে ওয়াইয়ের এইটা একটু ঝামেলার, কারণ আপনাকে এখন গুণ করতে হবে।
দেখেন এখানেও সেম একই কথা প্রযোজ্য যে ভাই তিনটারই বেজ ওয়াই, তো তিনবার না লিখে একবার লিখবো, লিখে এইটার সাথে এটা গুণ করি, পির সাথে কিউ গুণ করলে পি কিউ পাবো, তারপরে হচ্ছে মাইনাস পির সাথে আর কে গুণ করে দেন পি আর পাবো, মাইনাস কিউ গুণ থাকলে যোগ করে দিতে হবে, এই যে যোগ, তারপরে কিউ এর সাথে আর কে গুণ করে দেন, তাহলে এখানে পাবো হচ্ছে কিউ আর মাইনাস, তারপরে কিউ এর সাথে পি কে গুণ করে দিলে পি কিউ মাইনাস, তারপরে আর পাবো, এই যে গুণ থাকলে যোগ করে দিতে হয়, এই যে যোগ করে দিলাম, আর এর সাথে পি কে গুণ করে দেন, যেহেতু আমরা পি আর লিখছি আর এর সাথে পি কে গুণ করলে পি আর মাইনাস, তারপরে আপনি কিউ এর সাথে আর কে গুণ করে দেন, কিউ আর লেখা আছে কিউ আর, তারপরে মাইনাস পি আর একটা কি আছে এখানে মাইনাস কিউ আছে, তো তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস কিউ হয়ে যাবে একটা কিউ। তাহলে খেয়াল করে দেখেন, এখন আপনি কাটেন, এই পজিটিভ পিআর এর সাথে নেগেটিভ পিআর কেটে যাবে, নেগেটিভ কিউ এর সাথে পজিটিভ কিউ কেটে যাবে, এখানে তো আমি ভুল বললাম না, এখানে ভুল বললাম, পি কেন, এখানে শুধু কিউ হবে না, এখানে পি তো আসবে, পির সাথে আমি আর কে গুণ করলাম, কিউ এর সাথে আর কে গুণ করলাম, তাহলে থাকবে এই যে এখানে এই জায়গাটাতে ভুল হয়েছে, প্লাস পি কিউ হবে, হ্যাঁ পির সাথে আর কে গুণ করে দিছি, মাইনাস কিউ এর সাথে আর কে গুণ করে দিছি, তারপরে লিখতে হবে পির সাথে কি, এখানে পি কিউ আছে, তো হ্যাঁ ঠিক আছে পি কিউ হবে, তাহলে এই পি কিউ এর সাথে এটা কেটে দিব, এখানেও ভুল করছি নাকি, এখানে গুণ ভুল করতেছি, দেখেন তো ওয়েট, এখানে গুণ ভুল করতেছি, ওয়েট ওয়েট ওয়েট, এখানে গুণটা ভুল করতেছি, বেশি হিজিবিজি হইলে কই যে ভুল করছি, আল্লাহ মোট ভালো জানে, কারণ দেখেন প্রথমে যদি আমরা হিসাব করি, পির সাথে কিউ কে গুণ করে দিলাম, তাহলে পি কিউ মাইনাস, পির সাথে আর কে গুণ করে দিলাম পি আর মাইনাস, তারপরে শুধু কিউ হবে, কিউ প্লাস এখানে কিউ প্লাস এই যে আর হবে, এখানে এই জায়গাটাতে ভুল হয়েছে একটা, ঠিক আছে, তারপরে আবার যদি আমরা কিউ এর সাথে আর কে গুণ করি, তাহলে কিউ আর মাইনাস, তারপরে কিউ এর সাথে পি কে গুণ করে দিলে পি কিউ মাইনাস, তারপরে আর আছে আর পি আছে, তার মানে হচ্ছে আর প্লাস পি, এখানে আবার আর প্লাস পি প্লাস, এরপরে আসেন আর এর সাথে পি কে গুণ করে দিলে আমরা পেয়ে যাব পি আর মাইনাস, আর এর সাথে যদি কিউ কে গুণ করে দেই তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে কিউ আর মাইনাস, তারপর আছে পি কিউ, তার মানে হচ্ছে মাইনাস প্লাস পি প্লাস কিউ। এখন আসেন পি আর এর সাথে পি আর কেটে দিব, এই নেগেটিভ আর এর সাথে পজিটিভ আর কেটে দিব, নেগেটিভ কিউ আর এর সাথে পজিটিভ কিউ আর কেটে দিব, পজিটিভ পি কিউ এর সাথে নেগেটিভ পি কিউ কেটে দিব, এখানে এই যে পজিটিভ নেগেটিভ পি কেটে যাবে, আর এই যে কিউ থাকলো
এই যে কিউ এর সাথে এই যে নেগেটিভ কিউ আর এই যে পজিটিভ কিউ এটা কাটবো, ঠিক আছে। এখানেও সেম ভাবে আমরা নেগেটিভ পজিটিভ কাটবো, পজিটিভ নেগেটিভ কাটবো, পজিটিভ নেগেটিভ কেটে দিব। তার মানে আলটিমেটলি এখানে কিছুই থাকতেছে না, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এক্স এর উপরে পাওয়ার 0, ওয়াই এর উপরে পাওয়ার 0। সূচকের একটা নিয়ম হচ্ছে পাওয়ার যদি 0 হয়ে যায় তার মান কত হয়ে যাবে 1। তাহলে 1 গুণন 1 ইজ ইকুয়াল টু কত হবে 1। এবং এটাই আমাদেরকে প্রমাণ ওরা করতে বলতেছিল যে এই 3টা গুণ করলে আপনি 1 পেয়ে যাবেন। সো এই যে আমরা 1 পেয়ে গেছি। সো আমরা লিখতে পারি যে 1 হচ্ছে ডান পক্ষ, অতএব বাম পক্ষের সাথে ডান পক্ষ সমান প্রমাণিত, ঠিক আছে। এই ধরনের অঙ্ক মানে এত বড় না, এই টাইপের একটা অঙ্ক প্রিলিমিনারিতে খুবই আসছে। সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ পরীক্ষা নিলে ওই প্রশ্নটা দেয়। এই ধরনের যত প্রশ্ন পাবেন প্রিলিমিনারিতে উইদাউট সলিউশনে উত্তর দিয়ে আসবেন 1। কারণ এই ধরনের যত প্রশ্ন আছে সবগুলোর উত্তর 1 হবে, সবগুলোর উত্তর, সমাধানের দরকার নেই। প্রিলি হইলে একদম 1 চান্সে 1 দাগায় দিবে। পরেরটাতে চলে যান। এটার এক্সপ্রেশনটা একটু ঠিক করে নেওয়া লাগবে। এটা বাংলাদেশ ব্যাংকের অফিসার আসছিল 2015 সালে। বাংলাদেশ ব্যাংকের অফিসার আসছিল 2015 সালে। এটা একটা মিনিট, হ্যাঁ। দেখেন এইটার এক্সপ্রেশনটা জাস্ট একটু ঠিক করে নেন। এখানে তো ভালো মতো লেখা জানেন, আমি লিখে দিচ্ছি। এক্সপ্রেশনটা ছিল এরকম যে আন্ডার রুট 2 প্লাস এক্স প্লাস আন্ডার রুট 2 মাইনাস এক্স ডিভাইডেড আন্ডার রুট 2 প্লাস এক্স মাইনাস আন্ডার রুট 2 মাইনাস এক্স ইজ ইকুয়াল হচ্ছে 2। মানে এই এক্সপ্রেশনটা দিয়ে আমাদেরকে ওরা বলছে যে এক্স এর মান খুঁজে বের করেন, ঠিক আছে। এটা বাংলাদেশ ব্যাংকের অফিসারে আসে ম্যাথ। তো এই ধরনের সিচুয়েশনে আমরা কি করব, আমরা শিখে আসছি যে এখানে আমরা যোজন বিয়োজন করতে পারি, যোজন বিয়োজন করে একটা ব্যবস্থা নিতে পারি আমরা। তাহলে দেখেন 2 প্লাস এক্স প্লাস 2 মাইনাস এক্স প্লাস 2 প্লাস এক্স মাইনাস আন্ডার রুট 2 মাইনাস এক্স। এরপরে বিয়োজন করেন আন্ডার রুট 2 প্লাস এক্স প্লাস আন্ডার রুট 2 মাইনাস এক্স মাইনাস আন্ডার রুট 2 প্লাস এক্স মাইনাস যেহেতু করছে এখানে প্লাস, তাহলে যে আন্ডার রুট 2 মাইনাস এক্স সমান সমান হচ্ছে এই যে 2 প্লাস 1 ডিভাইডেড 2 মাইনাস 1। দেখেন এখান থেকে ক্যান্সেল আউট করা যাবে। 2 মাইনাস এক্স এর সাথে এটার সাথে এটা কাটতে পারি, আবার এইটার সাথে এটা কাটতে পারি, তাই না। তাহলে ওপরে থাকলো কি আমার 2 ইন্টু আন্ডার রুট 2 প্লাস এক্স, কারণ রুট 2 প্লাস এক্স দুইবার আছে, নিচেও সেম 2 ইন্টু আন্ডার রুট 2 মাইনাস এক্স। আর এখানে লেখা যায় হচ্ছে 2 যোগ 1 3, 2 যোগ 1 1। তাহলে 2 আর 2 কেটে যাবে। এখন আমাদের টার্গেট হচ্ছে এক্স এর মান বের করা,
এখন এখানে রুট দাঁড়ায় গেছে। আমরা এখানে সর্বোচ্চ কি করতে পারবো, যে ধরেন যদি আপনি আবার লেখেন এটা 2 প্লাস এক্স ডিভাইডেড আন্ডার রুট 2 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 3। এখন আমার দরকার হচ্ছে এক্স এর মান। সো এক্স এর মান আমি তখনই বের করতে পারবো যখন আমি রুট মানে বাদ দিয়ে দিব। সো রুট যদি এখানে বাদ দিয়ে দিতে চাই তাহলে বর্গ করতে হবে, বর্গ করে দেওয়া লাগবে। সো আমরা একবারেই বর্গ করতে পারি, যেমন দুইটার উপরে রুট আছে একবারই দিয়ে দিই 2 মাইনাস এক্স, এই পুরোটার উপরে বর্গ করলাম, তাহলে এইটার উপরেও বর্গ করতে হবে। তাহলে এখান থেকে এখন আমরা পেয়ে যাব হচ্ছে আপনার 2 প্লাস এক্স ডিভাইডেড 2 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 9, তাই না? তাহলে 9 দুকোনো সরি 2 প্লাস এক্স দিয়ে দিলাম, আর এখানে 9 দুকোনো 18 মাইনাস হচ্ছে 9x, তাহলে হচ্ছে এক্স প্লাস 9x ইজ ইকুয়াল টু 18 মাইনাস 2। তাহলে আমরা পেয়ে যাব 9 আর 10 ইকুয়াল টু 16। সো এক্স ইজ ইকুয়াল টু 16/10। সো এক্স ইজ ইকুয়াল টু কত, 2 দিয়ে ভাগ করে দিলে 8, 2 দিয়ে ভাগ করে দিলে 5, এই যে 8/5। আমাদের কাছ থেকে এই মানটাই জিজ্ঞাসা করছে যে এক্স এর মান কত, এটা বের করো। আপনি লিখে দেবেন যে অতএব এক্স এর মান হচ্ছে 8/5। আরেকটাতে চলে যান। এটা আসছিল বাংলাদেশ ব্যাংকের এডিতে 2004 সালে, ঠিক আছে? দেখেন এখানে বলা হচ্ছে যে যদি a মাইনাস 3 সমান সমান 10/a হয় তাহলে এর মান কত। সহজ জিনিস। তাহলে আমরা যেহেতু আমাদেরকে দেওয়া আছে যে আমার এই যে 2a মাইনাস 3 সমান সমান হচ্ছে 10/a, তাহলে এর মান বের করা লাগবে, তাই না? সো আমরা লিখতে পারি যে দেয়া আছে দেখেন এখানেও এই জিনিসটা একটু লেখা উচিত। এখানেও যে এটার আগে এটা লিখে দিবেন একটু, যে দেয়া আছে a minus 3 is equal to 10/a। তাহলে আমরা লিখতে পারেন যে স্কোয়ার মাইনাস 3a is equal to 10। দেখেন তাহলে এখন আমরা লিখতে পারি যে স্কোয়ার মাইনাস 3a মাইনাস 10 is equal to 0। আমরা জানি 5 দুগুণ 10 হয়, আবার 5 থেকে 2 বিয়োগ করলে আমরা 3 পেয়ে যাই। তাহলে স্কোয়ার মাইনাস 5a প্লাস 2a মাইনাস 10 is equal 0। a কমন নিলে a মাইনাস 5, 2 কমন নিলে a মাইনাস 5, তাই না? সমান সমান হচ্ছে 0। তাহলে আমরা লিখতে পারি যে a মাইনাস 5 ইন্টু a প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। a মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, a প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, a সমান সমান মাইনাস 2, আবার এখানে a সমান সমান পজিটিভ 5। এখানে আমরা যেরকম আগে কখনো এই ধরনের সিচুয়েশন আসলে আমরা এখানে লিখতাম না যে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। এই যে যখন আপনাকে শুধু মান জিজ্ঞাসা করবে যে এটার মান কত, যেমন এখানে আমাকে বলেই দিছে যে এ এর মান কত, তার মানে এর এখানে দুইটা মান। এখানে আপনি বলতে পারবেন না যে শুধু পজিটিভটা নিব নেগেটিভটা নেওয়া যাবে না, এই ধরনের কথা বলতে পারবেন না। আপনাকে দুইটা মানে দেখাইতে হবে, যে আপনি আনসারে লিখে দিবেন যে আনসার 5 অথবা -2, অর্থাৎ এর মান হচ্ছে দুইটা, হয় 5 হবে অথবা -2 হবে, দুইটা উত্তর হবে, ঠিক আছে?
আরেকটা টাইপের ম্যাথ, লাস্ট টাইপ বীজগণিত থেকে। আমরা খুব সম্ভবত ক্লাস 8-এ, পুরাতন বই যেটা, এখনকার বই না, ক্লাস 8 থেকে আমরা এই ধরনের সমাধানের ম্যাথ আমরা করে আসছি। ক্লাস 8-এ করছি, ক্লাস 9-এ করছি, 10-এ করছি, তাই না? এই যে সমাধান টাইপের ম্যাথ, যে সমাধান করতে বলে, এইগুলা সাধারণত বিআইবিএম তাদের যে পরীক্ষাগুলো নেয় বেসরকারি ব্যাংকে, এইগুলাতে দেয়। সবচেয়ে বেশি দেয় হচ্ছে বিআইবিএম, এই টাইপের সমাধান করতে বলে সবচেয়ে বেশি। এখন সরকারি ব্যাংকেও বিআইবিএম যখন পরীক্ষা নিত তখন এই ধরনের ম্যাথ খুব একটা দেখা যায়নি। তারপরে এই ধরনের একটা দুইটা ম্যাথ আসতে দেখা গেছে ব্যাংকের পরীক্ষাতে, সরকারি ব্যাংকের পরীক্ষাতে। বেসরকারি ব্যাংকে প্রায়ই আসতো। দাঁড়ান আমি একটু চার্জের এটা লাগাই। বেসরকারি ব্যাংকে এগুলো সচরাচর আসে, কিন্তু সরকারি ব্যাংকে সাধারণত আসে না, আমরা ওইভাবে আর ইয়েও করি না। কিন্তু সরকারি ব্যাংকে আসছে, যেহেতু 1-2 বার আসছে, এই জন্য আমি এই টাইপটা রাখছি। এইগুলো সবচেয়ে সহজ, এইগুলো এই জন্য দেয় না। তারপরও দেখে রাখেন, যদি আসে আপনি সমাধান করে ফেলতে পারবেন। যেমন এখানে এক্সপ্রেশনটা ছিল এরকম যে 4 ডিভাইডেড 2x + 1 প্লাস 9 ডিভাইডেড 3x + 2 ইজ ইকুয়াল টু 25 ডিভাইডেড 5x + 4। এখন এখানে সবচেয়ে বড় ক্যাচালটা কোথায় জানেন? সবচেয়ে বড় ক্যাচালটা যেটা লাগে সেটা হচ্ছে যে ভাই এইটা 2টা ভাগে ভাগ করা আছে, খুব সুন্দর। এই 25কেও আমাকে 2টা ভাগে ভাগ করতে হবে। এখন এইটা নিয়ে বিশাল ঝামেলা যে 25কে আমি কেমনে ভাগ করব। 25টাকে 2টা ভাগে ভাগ, তো 25কে অনেক ভাবে ভাগ করা যায়। 19 আর 6 ভাগ করা যাবে, 20 আর 5 ভাগ করা যাবে, 15 আর 10 ভাগ করা যাবে, ঠিক আছে? চাইলে 21 আর 4 ভাগ করা যাবে। এখন কথা হচ্ছে যে আপনি আপনার মন খুশি মতো চাইলে আপনি 25কে ভাগ করতে পারবেন না। এটার একটা সিস্টেম আছে। সিস্টেম কি? আপনি জাস্ট নর্মালি চিন্তা করেন যে 25কে আপনি যেভাবেই ভাঙেন না কেন, নিচের এই ডিনোমিনেটর 5x + 4 থাকবে। আপনি 25কে 10 + 15-তে ভাঙতে পারেন, 20 + 5-এ ভাঙতে পারেন, 21 + 4-এ ভাঙতে পারেন, কিন্তু নিচের এই ডিনোমিনেটরটা কিন্তু সেম থাকবে। সেম থাকবে না, 5x + 4 এখানে কনস্ট্যান্ট। তাহলে 5x + 4 যদি এখানে থাকে, তাহলে একটা না একটা মানে আমি একটু পরে আমি কি করব, এই 4-এর সাথে 5x + 4-কে গুণ করে দিব, আড়াআড়ি গুণ হয়ে যাবে, আড়াআড়ি গুণ হয়ে যাবে। তো যখন আমি 4-এর সাথে এই 5x-কে গুণ করে দিব, তখন কত হবে? 4 × 5 = 20x, 4 × 5 = 20x হয়ে যাবে, তাই না? তার মানে এখানে যদি আমার 20x হয়, তাহলে এই 2, এই যে নিচে 4-এর নিচে আবার x-এর সহগ 2 দেওয়া আছে, তার মানে এই 25কে এমনভাবে ভাঙতে হবে যাতে করে 2x-এর সাথে এই পাশে এমন কিছু গুণ করে আমার 20x আসে। কারণ এই 4-এর সাথে যখন 5x গুণ করে আমার 20x আসবে, তখন এই 2x-এর সাথে কত গুণ করলে আমার 20x আসবে এটা আমাকে বের করতে হবে। কারণ আলটিমেটলি এই 20x আর এই 20x-কে আমি ক্যান্সেল আউট করব। তো এটা একটা বাচ্চা ছেলেও বলতে পারবে যে ভাই 4-এর সাথে 5 গুণ করে যেহেতু আপনার 20x হয়েছে, তাহলে এই 2-এর সাথে কত গুণ করলে আমার 20 হবে? আপনি বলবেন যে ভাই 2-এর সাথে 10 গুণ করলেই তো হয়। তার মানে এই যে 25কে আমি কিভাবে ভাঙবো, একটা পার্টে আমাকে 15 ধরতে হবে, আর একটা পার্টে আমাকে 10 ধরতে হবে, কারণ 15 আর 10-এ 25 হবে। আমি প্রমাণ দিচ্ছি, খেয়াল করে দেখেন। তাহলে আমি এটাকে লিখতে পারি এইভাবে যে 4/2x + 1 প্লাস 9/3x + 2 ইজ ইকুয়াল টু 25কে কিভাবে ভাঙবো, 15 আর 10-এ। এই যে 15, এই যে দেখেন 5x + 4 প্লাস 10 ডিভাইডেড 5x + 4। এখন এখানে আরেকটা কাজ করতে হয়, সেটা হচ্ছে সমগোত্রীয়গুলোকে এক পাশে নেবেন। সমগোত্রীয় মানে কি? জোড় সংখ্যাগুলোকে এক পাশে নেবেন, বিজোড়গুলোকে এক পাশে দিবেন। এখানে আগে থেকে আমার জোড় ছিল কত? এই যে 4 2x + 1 মাইনাস এটারে নিয়ে আসেন, কত হবে? 5x + 4। এখানে এটা হইতেছে বিজোড় 15 5x + 4 মাইনাস এটাও বিজোড়
এইটারে আমি এই পাশে পার করলাম 3x+2। এখন কি জানেন, এটা আপনারা সবাই জানেন কি করা লাগবে, 2x+1 ইন্টু 5x+4। 2x+1 এর সাথে 2x+1 কেটে যাবে, এই যে 4 এর সাথে 5x+4 গুণ মাইনাস 10 ইন্টু এই যে দেখেন 2x+1, এই পাশেও সেম অবস্থা হবে 5x+4 ইন্টু 3x+2, তাহলে 15 ইন্টু 3x+2 মাইনাস 9 ইন্টু 5x+4। ঠিক আছে, এখন দেখেন 4 5 কত, 20x প্লাস 4 4 16 মাইনাস 10 2 20x মাইনাস প্লাসে মাইনাস 10 ডিভাইডেড 2x+1, 5x+4 5x+4 আলটিমেটলি কেটে যাবে এখানে। ঠিক আছে, এখানে 3 15 45x প্লাস 15 2 30 মাইনাস 5 9 45x মাইনাস প্লাসে মাইনাস 4 9 হচ্ছে 36 ডিভাইডেড হচ্ছে 3x+2। এই যে দেখেন 20x 20x কাটবে, 45x 45x কাটবে। বোঝা গেছে? বোঝা গেছে? তো আপনি চাইলে ইচ্ছা মতো এদেরকে ভাঙতে পারবেন না, সিস্টেম আছে। সিস্টেমটা আমি আবার বলতেছি, আপনি কি করবেন, 4 এর সাথে এই পাশের যে ডিনোমিনেটর আছে তার x এর সহগকে গুণ দিয়ে দিবেন, তাহলে আপনি দেখবেন 4 এর সাথে 5 গুণ করলে 4 5 20 20x হয়। তার মানে এই যে 4 এর নিচে x এর যে সহগ আছে 2, এর সাথে কত গুণ করলে আমি 20 পাবো? তো সবাই বলতে পারবে যে 2 এর সাথে যদি 10 কে গুণ করা যায় তাহলে 20 হবে। তার মানে 25কে যদি আমি ভাঙি তার একটা অংশ আমার 10 হবে, তাহলে 25কে 2 ভাগ করলে একটা অংশ যদি 10 হয়, আর এক অংশ আমার অটোমেটিক 15ই হবে, অন্য কোনো কিছু হওয়ার চান্স নাই। অথবা আপনি এই পাশ নিয়েও চিন্তা করতে পারেন যে ভাই আমি যদি এই যে 9 দিয়ে যদি 5কে গুণ করে দিই তাহলে 5 গুণ 45x হবে, তাহলে এই যে x এর সহগ 3 এর সাথে কত গুণ করলে আমার 45 হবে, কারণ 45x আমি কেটে দিব, তাহলে সবাই বলতে পারবে যে 3 এর সাথে যদি 15কে গুণ করেন তাহলে 3 15 45x হয়ে যাবে। আপনি এই পাশ থেকে চিন্তা করেন, এই পাশ থেকে চিন্তা করেন, যে পাশ থেকে চিন্তা করেন ম্যাচ পেয়ে যাবে। ঠিক আছে, সো এটাকে নিজের খেয়াল খুশি মতো ভাঙলে হবে না, আপনি যাতে এক্সকে ক্যান্সেল আউট করতে পারেন সেইভাবেই আপনাকে আগাইতে হবে। বোঝা গেছে? এক্সকে যাতে আপনি ক্যান্সেল আউট করতে পারেন, এখানে মূল টার্গেটই হচ্ছে এক্সকে ক্যান্সেল আউট করা। তাহলে দেখেন এখানে আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য 5x+4 5x+4 কেটে দিছি। পরীক্ষার খাতায় আমি বারবার বলতেছি যে এইভাবে কাটবেন না, কাটার দরকার নাই। তাহলে এখানে কি হবে, 16 থেকে 10 বাদ দিলে 6 ডিভাইডেড 2x+1 ইজ ইকুয়াল টু 36 থেকে 30 বাদ মানে নেগেটিভ আছে তো, তার মানে -6। তাহলে এখানে কত হবে, 3x+2 হবে। আর গুণ করে দেন, 6 এর সাথে 3 গুণ করলে 3 6 18x+12, তাহলে এখানে 12x মাইনাস হচ্ছে 6, তাহলে 18x এর সাথে 12x যোগ করে দিলে 30x, তাহলে -6 এর সাথে -12 তার মানে হচ্ছে -18, তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে, -18/30। তাহলে এই যে x ইজ ইকুয়াল টু হোয়াট, 6 দিয়ে ভাগ করে দিলে 3 6 18 5 6 30, তার মানে x এর মান কত, মানে এই সমাধানটা কত হবে, -3/5 হয়ে যাবে, -3/5 হবে। বোঝা গেছে? তো এই জিনিসগুলো খুবই সহজ, কিন্তু ওই যে বললাম নির্দিষ্ট ফ্যাকাল্টি অনুযায়ী এগুলো আসলে ভ্যারি করে। বিআইবিএম এর যারা, যেমন এই যে স্পেশাল ক্যাডার অফিসার 1 ব্যাংক, এটার পরীক্ষা বিআইবিএমই নেই, মানে ফিক্সড। বিআইবিএম এর সাথে মনে হয় আজীবনের চুক্তি করছে। সেই আমি যখন থেকে বুঝতে শিখছি যে ব্যাংকের পরীক্ষা দিয়ে ব্যাংকে নিয়োগ হয়, তখন থেকে আমি দেখতেছি যে এই 1 ব্যাংকের স্পেশাল ক্যাডার অফিসারের পরীক্ষা বিআইবিএম না। তো স্পেশাল ক্যাডার অফিসারে এই ধরনের একটা ম্যাথ থাকবেই, মোটামুটি শিওর। লিখিততে এই ধরনের একটা ম্যাথ থাকেই। বোঝা গেছে? ওরা খুব ভালো স্যালারি অফার করে, বুঝতে পারছেন? প্রাইভেট ব্যাংক অনেক ভালো স্যালারি অফার করে। যেমন এর আগে কোথায় একটা নিয়োগ দেখলাম, ব্যাংক এশিয়াতে খুব সম্ভবত, আমি যদি খুব বেশি ভুল না করি, স্টার্টিং স্যালারি হচ্ছে 1 লাখ টাকা, স্টার্টিংয়ে 1 লাখ। চিন্তা করে দেখেন, কোনো এক্সপিরিয়েন্স চায়নি, কিচ্ছু চায়নি, জাস্ট বিবিএ এমবিএ হইলেই হবে, একটু ভালো প্রতিষ্ঠান হওয়া লাগবে এই। আর সরকারি ব্যাংকে সারা জীবন চাকরি করলে আপনার বেতন 1 লাখ টাকা হবে না, আপনি অতদূর পর্যন্ত পৌঁছাইতে পারবেন না।
লাস্ট ম্যাথ দেখেন, এই সমাধান করার মধ্যে আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে এরকম। এখানে আপনাকে কিছুই করা লাগবে না, ঠিক আছে? এখানে আপনাকে কিছুই করা লাগবে না বলতে, ওই যে সমগোত্র, মানে আমাদের স্কুলের টিচার এই কথা বলছে, সমগোত্রীয় মানে উনি বুঝাই তো, যে জোর গুলাকে জোর পাশে মানে একসাথে রাখবো, বিজোর গুলাকে বিজোর মানে একসাথে রাখবো, ঠিক আছে? এখানে শুধু ওই যে 1/x+4 কে পার করে নিয়ে যেতে হবে, আর 1/x+5 কে এ পাশে পার করে নিয়ে আসতে হবে, করে নিয়ে লসাগু মানে লসাগু করলে উত্তর বের হয়ে যাবে, ঠিক আছে? তো এই সমাধান করে থেকে মোটামুটি ব্যাংকের পরীক্ষায় এই দুইটা টাইপেরই দেয়, একটা হচ্ছে এই টাইপ, এটা একটা, এই টাইপের একটা, আর একটা ছেড়ে, দুইটাই সহজ, ঠিক আছে? তাহলে দেখেন, এটা যদি আমরা সমাধান করি, 1/x+2 প্লাস 1/x+5 ইজ ইকুয়াল টু 1/x+4 প্লাস 1/x+3। তো পার করেন, জোরগুলাকে জোর একসাথে রাখবো, x+2 মাইনাস 1/x+4, আর এই পাশে 1/x+3 মাইনাস 1/x+5, ঠিক আছে? x+2 ইন্টু x+4, তাহলে হচ্ছে x+4 মাইনাস x মাইনাস প্লাসে -2, এখানে হচ্ছে x+3 ইন্টু x+5, তাহলে হচ্ছে x+5 মাইনাস x মাইনাস 3, এখান থেকে x আর x কেটে যাবে, এখান থেকেও x আর x কেটে যাবে, তাহলে 4 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে 2 পাবো, আর এখানে 5 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে 2 পাবো, আর যদি এটা আমরা গুণ করে দিই তাহলে x² প্লাস 4-এর সাথে x গুণ করলে 4x, 2-এর সাথে x গুণ করলে 2x, 4 দোকানে হচ্ছে 8, এখানে হচ্ছে x² প্লাস 3x প্লাস 5x প্লাস 3×5 = 15, ঠিক আছে? গুণ করে দিচ্ছি জাস্ট, তাহলে এই 2 আর এই 2 কেটে যাবে, আলটিমেটলি সহজ হিসাব কেটে যাবে। তাহলে কেটে গেলে আমরা এইটাকে পার করতে পারি, যে x² প্লাস 5×3 কত, 8x প্লাস হচ্ছে 15 ইজ ইকুয়াল টু, এই যে x² প্লাস 4x এর সাথে 2x যোগ করে দিলে 6x প্লাস হচ্ছে 8, এই x² কেটে যাবে। পরীক্ষার খাতায় এগুলো অবশ্যই কাটবেন না, আমি এখানে জাস্ট বুঝানোর জন্য কাটতেছি, আমি কিন্তু বারবার বলতেছি এইগুলা কিন্তু পরীক্ষকরা ধাম করে নেগেটিভ ভাবে চিন্তা করলে ঝামেলা, পরীক্ষার খাতায় কাটার দরকার নাই, জাস্ট আপনি ম্যাথ করে যাবেন। তাহলে এখানে কি হচ্ছে, এই যে 8x থেকে 6x বাদ দেন, আর 8 থেকে এই যে 15 বাদ দেন, তাহলে 2x ইজ ইকুয়াল টু -7, সো x ইজ ইকুয়াল টু -7/2, এটাই উত্তর, যে x এর মান হবে -7/2। আমরা নেক্সট ক্লাসে পরিমিতির কিছু ম্যাথ দেখব, 9-10-এর যে গুরুত্বপূর্ণ ম্যাথ, ঠিক আছে? সেগুলোও দেখব, মানে যে ম্যাথগুলো আসলেই গুরুত্বপূর্ণ 9-10-এর বই থেকে করতে হবে, সেগুলো আমি লেকচার সেটাই নিয়ে আসবো, আলাদা করে করার দরকার নেই। আবার বিভিন্ন ব্যাংকে আসছে, বিভিন্ন চাকরির পরীক্ষা আসছে, BCS সহ, যেগুলো একটু গুরুত্বপূর্ণ বা ব্যাংকে আসার মতো, সেগুলো আমরা দেখবো। মোটামুটি 2টার মতো ক্লাস করব, 2টা ক্লাস করলে আমাদের পরিমিতি কভার হয়ে যাবে। তারপর আমরা ত্রিকোণমিতিতে, যে মানে ত্রিকোণমিতি মানে দূরত্ব উচ্চতা বিষয়ক, যদি কখনো আর্টস ফ্যাকাল্টি পরীক্ষা নেয় তাহলে হয়তো ওই ধরনের ম্যাথ দিবে, আদারওয়াইজ ওই ধরনের ম্যাথ আসার কোনো চান্স এই মুহূর্তে অন্তত নাই, ঠিক আছে? এবং আপনারা মানে দোয়া করেন আল্লাহর কাছে যে ভাই আর্টস ফ্যাকাল্টি যেন পরীক্ষার টেন্ডার না পায়, আর্টস ফ্যাকাল্টি ইজন এরা যেন টেন্ডার না পায়। ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টি বা ফাইন্যান্স ডিপার্টমেন্ট পর্যন্ত ঠিক আছে, বাট আর্টস ফ্যাকাল্টি যদি টেন্ডার পায় তাহলে ঝামেলা কিরকম, আমি এই জন্য বলতেছি যে আর্টস ফ্যাকাল্টিতে ভাই মানে ওরা জানায় না ব্যাংকের কোয়েশ্চেন কিভাবে সেট করতে হয়, সহজ হিসাব, ছোট মুখে অনেক বড় কথা বলে ফেললাম, কিন্তু আমার কাছে এটা মনে হয়, শুধু আমার কাছে না, আমাদের যারা সিনিয়র আছে তারাও সেম কথাই বলে যে আর্টস ফ্যাকাল্টির ওই ধরনের কোনো মানে কোয়ালিফিকেশনে নেই যে তারা ব্যাংকের প্রশ্ন সেট আপ করবে, ঠিক আছে? জাস্ট হুদায় একটা প্রশ্ন দিয়ে পরীক্ষা নেই, ঠিক আছে? সো ওরা যাতে পরীক্ষা না নেয় এই ধরনের একটা ইয়ে করে। আর এই যে নতুন সিলেবাস, এটা দেখে আসলে অতটা ভয় পাওয়ার কিছু নেই। প্রথম নতুন অনেক জিনিসই আপনার কাছে কঠিন লাগবে, স্বাভাবিক,
কঠিন, যেটা আপনি পড়েন নাই সারা জীবনে, সেটা আপনার কাছে কঠিন লাগবে, কিন্তু ওইটা যখন 6 দিন 7 দিন 8 দিন 10 দিন পড়বেন তখন আপনার কাছে সহজ মনে হবে। ঠিক আছে? সো কোনো বিষয় নিয়ে এত বেশি ইয়ে করার দরকার নাই, ওইটা আপনার জন্য যেরকম আর বাদ বাকি মানুষের জন্য সেম একই রকম। সো এটা নিয়ে খুব বেশি ইয়ে হওয়ার দরকার নেই। তবে একটা জিনিস যে আপনাদের সাথে ইনজাস্টিস হয়েছে, এটা মেনে নিতে হবে। মাত্র 10 দিন আগে 12 দিন আগে এ ধরনের পুরো সিলেবাস চেঞ্জ করে দেওয়া, এটা আসলে ইয়ের মধ্যেই পড়ে না। পুরো সিলেবাস মানে আপনার, আমি এই জন্য পুরো সিলেবাস বললাম যে ওখানে আপনার অ্যানালাইটিক্যাল 20 আর হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যান্ড ব্যাংকিং নলেজ থেকে 10, মানে মোটামুটি 30। সো প্রিলিমিনারিতে 30 অনেক বড় একটা মার্কস, অনেক বিশাল একটা মার্কস, যেটা আপনার প্রিলি পাস করার ক্ষেত্রে মানে বাধার সম্মুখীন হয়ে দাঁড়াইতে পারে। ঠিক আছে? সো এটা আসলে আপনাদের সাথে ইনজাস্টিস। সো এটাতে যেহেতু আপনাদের কোনো হাত নাই, সো এটা নিয়ে অনেক বেশি প্যারা খায় না। ঠিক আছে? লিখিত আপনাদের জন্য মানে কিছুটা আমার কাছে মনে হয়েছে যে লিখিত পাঠে অনেক বেশি লিখতে হবে। অনেকেই বলতেছে যে অনেক বেশি লিখতে হবে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি লেখার জায়গা নাই, অনেক বেশি লিখতে হবে না আপনাকে এবার। ঠিক আছে? মানে এই সিলেবাসে অনেক বেশি লেখার দরকার নাই, এখানে লেখার মতো জায়গা আছে। ফোকাস রাইটিং 2টা, আপনি জাস্ট 2টা ফোকাস রাইটিং লিখবেন, আর আর্গুমেন্ট রাইটিং 1টা বা 2টা, একটাই ধরেন, 2টা, 1টা বা 2টা এরকম আর্গুমেন্ট রাইটিং লিখতে হবে। তার মানে আপনার শুধু লিখে ফেলতে হবে, মানে বিস্তারিত 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা এরকম লিখতে হবে। লেখার মতো এরকম 2টা পার্টি আছে। তাছাড়া বাদ বাকি আমার যেটা অ্যাজাম্পশন, আমি যেটা মনে করতেছি যে বাংলা গ্রামার থেকে এগুলাতে খুব বেশি লেখার নাই। যেমন হয়তো আপনাকে এরকম দিতে পারে যে 5টা বানান দিতে পারে, 5টা বাক্য শুদ্ধি দিতে পারে, বা 5টা প্রবাদ প্রবচন দিতে পারে, বাক্য সংকোচন দিতে পারে, 5টা শব্দার্থ জিজ্ঞাসা করতে পারে। এইরকম করে করে হয়তো যে কোনো 2টা সেকশন থেকে প্রশ্ন করবে, যে 5টা শব্দ দিয়ে বললো 5টা শব্দের অর্থ কি হইতে পারে, আবার 5টা প্রবাদ প্রবচন দিয়ে বললো যে এটা নিহিতার্থ প্রকাশ করো, এরকম করতে পারে। ঠিক আছে? বাবা 5টা ভুল বানান দিয়ে বললো যে এই 5টা বানানটা সঠিক করো। ঠিক সেম ভাবে ইংলিশ গ্রামারের ক্ষেত্রেও হয়তো সেম কাজটাই করবে। হয়তো রাইট ফ্রম ভার্বসের হয়তো আপনারা স্কুলে যেটা করে আসেন নাই, যে হয়তো এরকম কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে 10টা বা 5টা, এরকম কিছু দিতে পারে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রাইট ফ্রম ভার্ব। অথবা ওখানে ন্যারেশনের স্পিচ অর্থাৎ ন্যারেশনের কথা বলা আছে, সেন্টেন্সের স্ট্রাকচারের কথা বলা আছে, মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বিষয় আছে, তারপর হচ্ছে ডিগ্রি পরিবর্তনের বিষয় আছে। এগুলো হয়তো দিতে পারে যে 5টা, হয়তো এরকম দিবে যে 5টা সেন্টেন্স দিয়ে বলবে যে এটা ডিগ্রি চেঞ্জ করে দাও, তারপরে হয়তো দিয়ে বলবে যে এটা সিম্পল আছে এটাতে কমপ্লেক্স বানাও, বা কমপ্লেক্স আছে এটাতে কম্পাউন্ড বানাও। এইরকম কিছু প্রশ্ন দিবে ইয়ে থেকে, গ্রামার সেকশন থেকে। আর ওই যে 10টা সাধারণ জ্ঞান, তো 10টা সাধারণ জ্ঞান তো আপনারা এর আগে করে আসছেন, এক বাক্য মানে এক কথায় উত্তর দিলেই হয়ে যায়। ঠিক আছে? ঠিক ব্যাংকিং এর যেই 10 নম্বরটা আছে লিখিততে, এখানেও আমার বিশ্বাস সেম এই ধরনের কোনো কাজই করবে, অনেকটা আপনার কি বলে ইয়ের মতো, সাধারণ জ্ঞানের মতো। অথবা এরকম করতে পারে যে অনেক ইয়ে আছে না, টিকা টাইপের দিতে পারে, গিগ ইকোনমি হ্যান ত্যান এগুলো দিতে পারে। বা এই যে ব্যাংকিং অনেক কি বলে যে মানে শর্ট ফর্ম আছে, যেগুলো মানে যেমন আপনাকে এরকম দিতে পারে না যে BIFTN এটার পূর্ণরূপ কি, মানে এরকম ইয়ে দিতে পারে যে 5টা দিল, এরকম 5 নাম্বার, এরকম করে ছোট ছোট ভাগে ভাগ করে হয়তো কিছু ইয়ে দিবে। ঠিক আছে? তাছাড়া লেখার বিষয়টা আপনার এই যে ফোকাস রাইটিংয়ে থাকবে, ফোকাস রাইটিং আর আর্গুমেন্ট রাইটিং। তাছাড়া অন্য জায়গায় এত বেশি লেখার ইয়ে থাকবে না। আর অনুবাদ তো আপনারা এর আগেও করছেন, অনুবাদে খুব বেশি আপনার লিখতে হবে না, সর্বোচ্চ 5টা সেন্টেন্স দিবে, সেটা প্যারাগ্রাফ আকারে হোক আর পয়েন্ট আকারে হোক, 5টার বেশি দেয় না। ঠিক আছে? 5টা, খুব বেশি হলে 6টা সেন্টেন্স দিবে বা 7টা সেন্টেন্স দিবে। ঠিক আছে? আর ম্যাথ আপনার থাকবে 5টা বা 6টা, 30 নাম্বার। ঠিক আছে? সো লেখার বিষয় এই 2টাতেই। সো খুব বেশি লিখতে হবে না, কিন্তু সেগমেন্ট বেশি, সেগমেন্ট বেশি। মানে এটা আমার ধারণা, আমার মনে হচ্ছে যে এরকম কিছু একটা করবে। কারণ IBA বা মানে প্যাটার্নটা হয়েছে এরকম যে IBA সাধারণত এই প্যাটার্নে পড়ে। এখন অনেকে চিন্তা করছে যে IBA এত বড় পরীক্ষা, IBA কখনো ডিল করে না, বা IBA টাকা দেওয়ার মতো, IBA যেখানে যাবে সেখানে ওইভাবে টেন্ডার ইয়ে হবে না,
মানে টেন্ডারে সবাই আসবে না, সোজা হিসাব। কারণ আপনি আইবিএ এদেরকে যেমন বিজনেস ফ্যাকাল্টিকে যত টাকা দিয়ে পরীক্ষার দায়িত্ব দিছে, আইবিএ এই টাকা নিবে না ভাই, আইবিএ ডাবল টাকা নিবে, সহজ হিসাব। ঠিক আছে, আইবিএ অনেক টাকা নেই, প্রচুর টাকা নেই আইবিএ। এই জন্য বড় বড় পাবলিক এক্সামগুলা সাধারণত আইবিএ ডিল করে না। তো প্রশ্নের এই মানবন্ধন দেখে মনে হচ্ছে যে আইবিএর মানে পরীক্ষা নেবে, কিন্তু আইবিএ নিবে না, টেনশন নেই। কিন্তু আমার মনে হচ্ছে যে এইরকম ভাবেই সাজাবে কোনো কিছু। ঠিক আছে, তাছাড়া আপনাকে তেমন কোনো কিছু মানে লিখতে বলবে না যে বিসিএস যেরকম বলে পদ কাকে বলে, কত প্রকার, কি কি বিস্তারিত স লেখো, এই লেখো সেই লেখো, এইরকম কোনো কিছু করবে না। আমার মনে হচ্ছে যে এরকম কিছু টাইপ দিয়ে ইয়ে করে দিবে। ঠিক আছে, সো এখানে আপনাকে এখন ভালো করে পড়াশোনা করতে হবে। এবং ফোকাসের একটা বিষয় এবার ভালো লাগছে, ওখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে যে রিসেন্ট যেই জিনিসগুলা ঘটবে, ঘটতেছে, এইগুলা থেকেই আসবে। সো আপনার আজাইরা কোনো জিনিস পড়ার দরকার নাই। রিসেন্ট যা ঘটতেছে, অনেক কিছু ঘটতেছে পুরা বিশ্বে, বাংলাদেশে, এই জিনিসগুলোর উপর একটু নজর রাখতে হবে। ঠিক আছে, আমার মনে হয় যে এইভাবে ভয় না পেয়ে একটু ভালো করে আগাইলে, মানে স্ট্র্যাটেজিক ওয়েতে আগাইলে আমার মনে হয় যে ভালো করতে পারবেন। এবং এটার জন্য সময় দরকার, যে সময়টা আপনাদেরকে দেয়নি, তো দুঃখজনক, এখানে আসলে কোনো কিছু করার নাই। তো আমি বলি যে বাংলাদেশে যারা হত্যাগত, যারা বাংলাদেশ চালায়, এদের মাথার মধ্যে গোবর ছাড়া কিচ্ছু নাই। ঠিক আছে, এবং এরা এদের আপনি খোঁজ খবর নিয়ে দেখেন ভাই, এদের সবার ছেলে মেয়ে বাইরে সেটেল, বাইরে পড়াশোনা করে, বাইরে থাকবে, বাংলাদেশে আসবে না কখনো চাকরি বাকরি করতে। আমরা বাংলাদেশে থাকবো, আমাদেরকে যতভাবে যেভাবে বাস দেওয়া যায় আমাদেরকে দিবে। ঠিক আছে, সো যতদিন পর্যন্ত না আমরা ওই জায়গায় যেয়ে বসতেছি, ততদিন পর্যন্ত এরকমই হবে। সো আমরা, আপনারা যদি কখনো ওই সুযোগ পাই ওখানে অত দূর যাওয়ার, তাইলে হয়তো সিস্টেম চেঞ্জ করা সম্ভব, তার আগে সম্ভব না। তার আগে সর্বোচ্চ আমরা ওদেরকে 2টা গাল দিতে পারবো, এই গাল দিয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। ঠিক আছে, তো দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।